মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের অবশ্যই সিকিউরিটি জোরদার করা দরকার। এমন একটি সত্য বলুন যা আপনি আগে কখনো প্রকাশ করেননি। এই বিষয়টি কঠিন। মাঠের কাজ করি বেশি, মাঠের শ্রম দেই বেশি, কিন্তু লবিংয়ে যখন হেরে যাই, আমার হলের লকারে টাকা রেখে আমি গাড়ি দেখে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলাম তখন, এবং নিজের গাড়িতে করে আমি তখন বিয়ে করেছেন। বিয়ে করেছি। প্রিয় দর্শক, বাংলা ভিশনের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ মাখদুম। আজকে আমাদের অতিথি বাংলাদেশের অত্যন্ত পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল করিম সরকার, যিনি ছাত্রদলের তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন। তার রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছে 1996 সালে ইউনিয়ন ছাত্র রাজনীতির মাধ্যমে। আব্দুল করিম সরকার, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকেও ধন্যবাদ। আমরা শুরুতেই আপনার শৈশবের গল্প শুনতে চাই। কেমন ছিল আপনার শৈশব? শৈশব অবশ্যই নিঃসন্দেহে ভালো ছিল। আমি বাবা-মায়ের, আমার বোনের দিক থেকে আমি চতুর্থ সন্তান। আমার বড় ৩ ভাই রয়েছে এবং ১ বোন রয়েছে। সেই হিসেবে চতুর্থ সন্তান। আমার ছোট ২ ভাই রয়েছে। আমরা মোট ৬ ভাই ১ বোন। পরিবারের সবাই মিলে আমরা আলহামদুলিল্লাহ ভালো ছিল আমাদের শৈশবকাল সহ। বিশেষ করে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাগত সবসময় ক্লাসে ফার্স্ট, সেকেন্ড থাকতাম। এটি একটি আনন্দের ব্যাপার ছিল। আমার বাবাও আমাকে প্রচুর আদর করতেন, স্নেহ দিতেন, এবং লেখাপড়ায় যেহেতু আমি সবসময় ভালো ছিলাম, সেই হিসেবে পরিবারের সবচেয়ে প্রিয় পাত্র ছিলাম আমার বাবার কাছে, মার কাছে। তো এই শৈশবের কোনো অভিজ্ঞতা কি আপনার মনে আছে যেটা আপনাকে এখনো মানে অনুভব শৈশবের অভিজ্ঞতা, শিশুকালের একটি দৃশ্য আমার মনে পড়ে। আমার বাবা মরহুম শহীদ আলী সরকার, উনি জাগদলের বিএনপির প্রতিষ্ঠাতা, জাগদল থেকে বিএনপির প্রতিষ্ঠাকালীন থেকে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে আমার একটু আধো, আধো মনে আছে। সম্ভবত সেটি বিচারপতি সাত্তার সাহেব যখন নির্বাচন করেছিলেন, তখন আমার বাড়িতে একটা পোস্টার ছিল ধানের শীষের। সেই সময়ে ধানের শীষের শিশুকাল থেকেই যে ধানের শীষ এরকম একটি ছোট আমরা যারা আমার সমপাঠী যারা ছিল বা সমবয়সী যারা ছিল, আমরা ছোট শিশু যারা ছিলাম, সকলেই ধানের শীষ মিছিল করতাম। সেই সময় থেকে এটি আমার একটি আবেগের স্থান হিসেবে। এবং পরবর্তীতে আরেকটি বিষয়, সেটা হলো ১৯২১ সালে যখন শহীদ রাষ্ট্রপতি, বিশেষ করে জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন, সেই সময়ের দৃশ্যও আমার ঠিক স্পষ্টত মনে নাই। তবে উনার যখন ঢাকায় জানাজা হয়েছিল, আমার বাবা সেই জানাজায় উপস্থিত ছিলেন, এবং এই গল্প একটু আধো, আধো মনে পড়ে। আপনি তো ইউনিয়ন ছাত্র রাজনীতি করেছেন এবং সেখানে আপনার সিগনেচার পাওয়ার ছিল, রাইট, সেক্রেটারি ছিলেন। ইয়েস। তো আপনি কি স্কুল জীবন থেকেই ওই যে আপনার কৈশোরের অভিজ্ঞতা ধানের শীষ, এরপর থেকে স্কুলে এসেই কি রাজনীতি শুরু করেছেন? বলতে পারেন অনেকটাই। বলতে পারেন অনেকটাই যে আমি ১৯৯৬ সালে যখন আমি এইচএসসিতে লেখাপড়া করি, তখন থেকেই আমি ইউনিয়ন ছাত্রদলের, যেহেতু আমার তখন রাজনীতির প্রেক্ষাপটটা ছিল, আমার বাবা ছিল ইউনিয়ন বিএনপির সভাপতি, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির, আমার ফুলবাড়িয়ার, ময়মনসিংহ ফুলবাড়িয়ার, এবং আমি ওই এনায়েতপুর ইউনিয়ন ছাত্রদলের, আমাকে ১ম আহ্বায়ক কমিটির তৎকালীন যিনি আহ্বায়ক ছিলেন, উনি আহ্বায়ক হিসেবে ফুলবাড়ী উপজেলার আমাকে এনায়েতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন, এবং সেটি আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে কাউন্সিলের মাধ্যমে সভাপতি হিসেবে, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং আমার মাধ্যমে পরবর্তীতে থানার যে কমিটি হয়েছে, উপজেলা ছাত্রদলের যে কমিটি হয়েছে, সেটি আমাদের ময়মনসিংহ জেলা বিএনপির যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে আমার মনে আছে, সেখানে কাউন্সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে আমরা সভাপতি, সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদলের নির্বাচন করেছিলাম। এসএসসি আপনি করেছেন হলো ফুলবাড়িয়াতে। জি। এইচএসসি কোথায় করেছেন? না, এসএসসি আমার ফুলবাড়িয়া নয়। এসএসসি আমি পাস করেছি বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে, আচ্ছা। এবং এইচএসসি পাস করেছি মূলত এইখানে মাঝখানে আমার একটু গ্যাপ রয়েছে। সেটা হলো আমি এইচএসসিতে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম বাণিজ্য বিভাগে। সেটি আমার পরিবার, বিশেষ করে আমার বাবার উচ্চাশা ছিল তখন আমি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হব, সেটি আমার বাবা অনেকাংশেই চায়নি। আমার বাবার ইচ্ছা ছিল গ্রামাঞ্চলে যেটি থাকে, যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাদের এই মেন্টালিটি থেকেই। মূলত আমি এসেছি যখন বাণিজ্য বিভাগে ভর্তি হই, তার পরবর্তীতে আমার বাবার সাথে মনোমালিন্যের কারণে আমি পরবর্তীতে আমার কলেজ শিফট হই। এটি আমাদের মফস্বলে একটি কলেজ থেকে আমি পরবর্তীতে এসএসসি পাস করি।
আচ্ছা, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়। এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এইখানে রাজনীতির প্রেক্ষাপটটা বলেন। আপনার কিভাবে এখানে সম্পৃক্ত হলেন এসে? মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেও যখন আমি এনায়তপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম এবং আমার যেহেতু প্রতিবেশী একটি বাজার রয়েছে সাগরদিঘি, এই বাজার আমাদের থানায় না, পার্শ্ববর্তী থানায়। কিন্তু এখানেও আমাদের এই বাজারে আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, দোকান-টোকান রয়েছে, মার্কেট রয়েছে। সেইখানে সেই সুবাদে ওইখানেও আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং ওইখানে একটি আঞ্চলিক ছাত্রদলের কমিটি করেছিলাম। সেটির আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই ছাত্রদলের কমিটি তৎকালীন কেন্দ্রীয় কমিটির আমাদের মুন্সি ফজলুল বাসিত আঞ্জু ভাই তখন ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আমাদের বর্তমান মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ভাই সহ সাধারণ সম্পাদক ছিলেন। উনাদের সুপারিশ ছিল সেই কমিটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঠিকভাবে রাজনীতি করেছি। হয়তো মানে আমাদের যে গাইডেন্স ছিল সেই গাইডেন্সের আলোকে আমি প্রথমেই মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি দীর্ঘকাল এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ছিলাম, স্কুল বিষয়ক সম্পাদক ছিলাম। সর্বশেষ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি ছাত্রদলের। এই যে আপনি ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন বাণিজ্য বিভাগে, আপনার বাবা চেয়েছিলেন যে আপনি রাজনীতি না করে অন্যভাবে প্রতিষ্ঠিত হতে। রাইট। ঢাকা বিশ্ববিদ্যালয়েও তো আপনার যে সহপাঠী যারা রয়েছে, এখন আমি অনেকের নাম জানি যারা আপনার সহপাঠী ছিলেন। জি। কেউ বিভিন্ন জেলার ডিসি, এসপি, অর্থাৎ অনেকেই বিসিএস ক্যাডার হয়েছেন। এইভাবে তার কেরিয়ার গড়েছেন। তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আপনার কি কখনো মনে হয়নি যে আমি রাজনীতিতে কেরিয়ার না গড়ে অন্যভাবে গড়তে পারতাম? বা একটু যদি বাস্তবতা বলতেন। হলো রাজনীতির প্রতি একটি নেশা ছিল আগে থেকেই। আচ্ছা। এটি পরিবার থেকেই মূলত বলা যায়। সেটা হলো পরবর্তীতে কিন্তু আমি যে কথাটি বললাম যে আমার বাবা ১ম এ না করছিলেন। পরবর্তীতে কিন্তু আমার বাবা মেনে নিয়েছিলেন আচ্ছা। যে আমার ছেলে এবং আমার বাবা ২০২২ সালে মৃত্যুবরণ করেছেন। উনি মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাকে শারীরিক, মানসিক, আর্থিক সকল দিক থেকেই আমাকে সহযোগিতা করেছেন। এবং উনার ভিতরেও একটি যেহেতু আমার বাবা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবেই দীর্ঘ প্রায় ২৭ বছর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রতিষ্ঠাকালীন থেকে ২০০৩ সাল পর্যন্ত। প্রায় আমি ২.৫ যুগ। হ্যাঁ, প্রায় ২.৫ যুগ। সেই হিসেবে আমার বাবাও একসময় আমাকে যখন আমি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করি, ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসনের সাধারণ সম্পাদক হই। তারপর থেকেই মূলত আমার বাবা আমার প্রতি sympathize ছিল রাজনীতিতে এবং আমাকে এগিয়ে আচ্ছা। যাওয়ার ক্ষেত্রে আমাকে অনেক সময় অনুপ্রেরণা দিতেন। এবং হুম। এলাকায় রাজনীতিতে এসে মানুষের যেভাবে বড় পরিসরে, বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ থাকে, সেটি আসলে আমার কাছে মনে হয় যে বিসিএস ক্যাডার বা অন্য আমার বন্ধু-বান্ধব অনেকেই আছেন। এখন অনেকেই জেলা প্রশাসক, এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন। সচিবালয়ের ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। মূলত রাজনীতিতে আমি এই হিসেবে বেছে নিয়েছি জনগণকে সেবা করার জন্য এবং বৃহৎ পরিসরে সেটি করা যায়। এই যে দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার, এই কেরিয়ারে আপনি মামলা হয়েছে আপনার বিরুদ্ধে, রাজনৈতিক মামলা, জেল খেটেছেন, রিমান্ডে গিয়েছেন। তো ওই সময়গুলো কেমন ছিল আসলে? না নিঃসন্দেহে রাজনীতি করতে গেলে আমাদের মামলা মোকদ্দমা অনেক হয়েছে। আমার বিরুদ্ধে প্রায় ৪৭ টি মামলা হয়েছে। ৪৭ টি মামলা হয়েছে। আমি ৪ বার জেল খেটেছি। সর্বশেষ ২০২৪ এর জানুয়ারির যে নির্বাচন ছিল, সেই জানুয়ারি নির্বাচন পূর্বে আপনারা সকলেই জানেন, সেটি মিডিয়ার আলোকে আমাদের ২৮ অক্টোবর একটি আন্দোলনের কর্মসূচি ঘোষণা হয়। আমাদের পল্টন যে আমাদের নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ ছিল। সেই সমাবেশের মাধ্যমে ওই আন্দোলনের সময় আমি আন্দোলন করতে যেয়ে প্রতিদিন রাজপথে আমি দলীয় কোনো কর্মসূচি ফাঁকি দিইনি। দলকে ফাঁকি দেওয়ার প্রবণতা আমার কোনো কালেই ছিল না এবং এখন পর্যন্ত আমি সেটি ধারণ করি। দলকে কখনো ফাঁকি দেওয়ার উপলব্ধি আসেনি আমার অন্তর থেকে তো কখনো। এই যে রিমান্ডে গিয়েছেন জেলের মধ্যে, কোনো দুঃসহ স্মৃতি আছে? যে খুব কষ্ট। রিমান্ডে আমি ৪ বার জেলে গিয়েছি। হুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মরহুম দেশমাতা। উনাকে আপনারা সকলেই জানেন উনাকে একটি অন্যায়ভাবে একটি মিথ্যা মামলায় তাকে আটক করা হয়েছিল ৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে সম্ভবত। ৮ ফেব্রুয়ারি উনাকে সাজা দেওয়ার ৪ দিন পূর্বে আমাকে ডিবি পুলিশ মাত্র ১০ মিনিটের জন্য আমি তখন বাসায় থাকতাম না। মাত্র ১০ মিনিটের জন্য হয়তো বাসায় বেশ কয়েকদিন যাবৎ বাসার বাইরে থাকা কাপড়-চোপড় চেঞ্জ করার জন্য বাসায় ঢুকছি। ইন দ্য মিন টাইম ওই সময় আমাকে ডিবি পুলিশ কর্তৃক বাসা থেকে আমাকে গ্রেপ্তার করায় নেওয়া হয়।
এবং রিমান্ড তো খেটেছি বেশ কয়েকবার। এরকম অনেক স্মৃতি আছে। মারাত্মক কোনো নির্যাতনের নির্যাতন হয়েছে, রিমান্ডে নির্যাতন করা হয়েছে আমাদেরকে। সেটি ভাষায় বলা যাবে না ঠিক। ঠিক আছে? সেগুলি আমাদেরকে অমানসিক নির্যাতন করা হয়েছে। ময়মনসিংহ, ময়মনসিংহ ফুলবাড়িয়া। জি, ফুলবাড়িয়া থেকে ফুলবাড়িয়া। নির্বাচন করতে চেয়েছিলেন জি, 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 এবং মনোনয়ন চেয়েছিলেন, জি। মনোনয়ন বঞ্চিত হয়েছেন হ্যাঁ, যদি এভাবেই মনোনয়ন বঞ্চিত হয়েছি। এবং স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন মনোনয়ন স্বতন্ত্র নির্বাচন এটি নির্বাচনের কৌশল হিসেবে। আমি কোনো কালেই আমাদের যে দলের মাননীয় চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান উনার নির্দেশের বাইরে আমি কখনো কোনো কাজে সম্পৃক্ত হব না। এটি মূলত আমার উপলব্ধি। যেহেতু নির্বাচনী কৌশল হিসেবে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলাম, এটি আমার নির্বাচনী কৌশল ছিল। কারণ আমাদের এলাকা সহ সকলের ভিতরেই ফুলবাড়িয়া উপজেলার একটি বিষয় সকলের জনগণের মধ্যে মনের একটি ধারণ করেছিল যে হয়তোবা কোনো কারণে আমাদের প্রার্থী যাকে দেওয়া হয়েছে তার মনোনয়ন বাতিল হতে পারে কোনো কারণে। তখন আমাদের এক্সিস্টিং কোনো প্রার্থী থাকবে না। বিকল্প প্রার্থী। সেই বিকল্প প্রার্থী হিসেবে আমি স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়েছিলাম এবং স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাহার করেছি। আমার সাথে মাননীয় প্রত্যাহারটা কেন করছিলেন? মানে এটা কি নিজের ইচ্ছায় না দলের কোনো চাপ ছিল? না, আমি মূলত দলের চাপ বলা যাবে না এটি। এটি দল করতে গেলে আমাদের একটি দলের সাংগঠনিক ওখানে তো কাঠামো রয়েছে। আপনার যে সমর্থকরা রয়েছে তারা আন্দোলন আহত করেছিল। হয়েছে। অনেকেই আহত হয়েছেন হয়তো। কিন্তু তারপরে দলের সিদ্ধান্ত তো চূড়ান্ত। হ্যাঁ। দলের সিদ্ধান্ত দল করতে গেলে আমাদের দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, হুম। আমার স্পষ্ট মনে আছে 11ই নভেম্বর, সম্ভবত 11ই নভেম্বর হবে। উনি আমার সাথে কথা বলেছেন নির্বাচনের পূর্বে। আমার সাথে কথা বলেছেন, আমাকে আশ্বস্ত করেছেন এবং আমাকে আ বুঝিয়ে বলেছেন যে, "করিম এই তুমি নির্বাচনে যাকে প্রার্থী দিয়েছে তার সপক্ষে নির্বাচন করো এবং তুমি এই নির্বাচনটা থেকে সরে দাঁড়াও। তুমি তোমাদের নেক্সট প্রিপারেশন নাও। আরো সুন্দরভাবে গুছাও। এলাকায় আরো মানুষের কাজ করো। সুন্দরভাবে সবকিছুই গুছিয়ে নেক্সট প্রিপারেশন নাও।" সেই হিসেবেই আমি মনে করি যে মাননীয় চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী উনার কথার প্রেক্ষিতে আর বলার কিছু থাকে না। ওই আসনে নির্বাচনে দেখা গেল জামাতের একজন প্রার্থী জয়লাভ করেছে। বিএনপির প্রার্থী ৪ নম্বরে গিয়েছে। সেখানে জামাতেরও একজন বিদ্রোহী প্রার্থী ছিল। জি। মানে বিষয়টা কি এরকম যে কম জনপ্রিয় মানুষকে চয়েস করার জন্য, নমিনেশন দেওয়ার জন্য এই আসনটি হারাতে হয়েছে? মূলত এটি বলতে পারেন না মূলত জামাতের ওখানে মানে জনভিত্তি বেশি? না, জনভিত্তি এটি বলা আমার কাছে আমি মনে হয় যে এটির সাথে আমি একমত নই। কারণ ফুলবাড়িয়া উপজেলায় আমার ফুলবাড়িয়া আসন থেকে সংসদীয় আসন থেকে ২০০১ সালে ৪ দলীয় জোটে তখন জামাতের প্রার্থী দেওয়া হয়েছিল। ৪ দলীয় জোট থেকে। সেই সময়েও কিন্তু আমাদের উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছিলেন। জি। তখন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জয়লাভ হয়েছেন। ফুলবাড়িয়ার আসনের যে সমীকরণ সেটি একটু ভিন্ন রকম। এখান থেকে বারবার ইতিপূর্বেও স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। আমি মাননীয় চেয়ারম্যানকেও বলেছিলাম যে উনি আমাদের যে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে উনি কিন্তু জনগণ থেকে একটু বিচ্ছিন্ন। সাধারণ জনগণের। আমি তো তৃণমূলে কাজ করেছি। বিগত ৫ বৎসর ৭ বৎসরের মতো আমাদের সাবেক এমপি সাহেব মৃত্যুবরণ করার পর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ উনি মৃত্যুবরণ করার পর যখন দলের হাল ধরার মতো কেউ ছিল না, তখন যখন আমি তৃণমূলের সাথে কাজ করার সুযোগ হয়েছে, প্রত্যেকটি ইউনিয়নে এমন কোনো গ্রাম নেই যে গ্রামে আমার পদচারণা হয়নি। সেই দিকে ফুলবাড়িয়ার জনগণ আমাকে মূলত বেছে নিয়েছিল। জনগণের ভিতর থেকে যে ফুলবাড়িয়া উপজেলা করিম সরকার একমাত্র যোগ্য প্রার্থী এবং তাকেই আগামী নির্বাচনে যাতে ধানের শীষে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তারপরও যখন আমাকে দলের মনোনয়ন সিদ্ধান্ত। দেওয়া না হয়, হয়তো তৃণমূলের জনগণ সহ আমার দলের নেতাকর্মীরা অনেকাংশেই হয়তো একটু ক্ষোভ বিক্ষোভ হয়েছে। তাদের ভিতরে দাগ কেটেছে আমাকে মনোনয়ন দেওয়ার। এটি স্বভাবতই। সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি। জি। সামনে উপজেলা নির্বাচন হবে। আপনি কি উপজেলায় প্রার্থী হবেন? না, এমন সেটি আমি এখনো এই মুহূর্তে বলছি যে সেটি আমার দলের হাইকমান্ড। দেখি এখন পর্যন্ত আমার আমি ফুলবাড়িয়া উপজেলার জনগণ এখনো মনে করে, এখনো বিশ্বাস করে যে ফুলবাড়িয়া উপজেলার সংসদের তৃণমূলের জনগণের, ফুলবাড়িয়া উপজেলার জনগণের আপনি এখন পর্যন্ত গেলেও মানুষের ভিতরের যে আবেগ সেটি হলো ফুলবাড়িয়া উপজেলায় যে জামাত এমপি হয়েছে, সেটি জনগণ আসলে সেই চিত্র ফুলবাড়িয়ার জনগণ এখন পর্যন্ত মানতে পারতেছে না। এবং মানুষের মুখে, মুখে এখন পর্যন্ত রিক্শাওয়ালা থেকে শুরু কইরা যত লোকজন রয়েছে
দোকানদার বা পথচারী সকলের কাছে এখন পর্যন্ত এক বাক্যে শোনা যাবে যে করিম সরকারকে মনোনয়ন দিলে ধানের শীষ পাশ করত। এরকম একটি সাউন্ড এখন পর্যন্ত। আসলে কাজ করেছি তৃণমূলের সাথে, মানুষের ভালোবাসা যেভাবে পেয়েছি, হুম। এটির জন্য ফুলবাড়িয়া উপজেলার মানুষের কাছে আমি আজীবন কৃতজ্ঞতা পোষণ করব। আপনার জীবনের সবচেয়ে বড় মোড় পরিবর্তনের মুহূর্ত কোনটি ছিল? এই যে রাজনীতি করছেন, এই যে এখন জনপ্রিয় রাজনীতিক ব্যক্তিত্ব হয়েছেন। সেটি বলা একটু দুষ্করই হবে। তারপরেও বলছি, সেটি হলো যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জি। মাস্টারদা সূর্য হল ছাত্রদলের যে কাউন্সিল হয়, সেই কাউন্সিলে যখন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই, তখন আমার বাবা আমার ফ্যামিলি থেকে যে সাপোর্ট পাই, সেই সাপোর্ট পাওয়ার পর থেকে আমার মনে হয় যে এটিই আমাকে এই বর্তমান এই পর্যায়ে যে রাজনীতিতে এসেছে এবং উপজেলা আমার সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, হয়তোবা পাইনি, আগামীতে পাবো আশা রাখি। এই পর্যায়ে জনগণের কাছে এবং রাজনৈতিকভাবে আমার দল আমাকে যে মূল্যায়ন করেছে, সেটি মনে হয় যে এই একটি মোড়। আমার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র সহ সকলের কাছে আমি খুব গ্রহণযোগ্য ছিলাম এবং সকলের কাছে আমি জনপ্রিয় ছাত্র নেতা হিসেবে পরিচিতি ছিলাম। প্রতিটি মানুষের জীবনে, শুধু রাজনীতি না, সব ক্ষেত্রেই প্রত্যেকটা মানুষের জীবনে উত্থান আছে, পতন আছে, সফলতা ব্যর্থতা আছে। আপনার জীবনে কোন ব্যর্থতা আপনাকে সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে? এমন কোনো ব্যর্থতা কি আপনার মনে পড়ে? রাজনৈতিক জীবনে ব্যর্থতা আছে, ব্যর্থতা নেই। বিশেষ করে শক্ট হই যখন মানে মর্মাহত হই, যখন দেখি যে মাঠের কাজ করি বেশি, মাঠের শ্রম দেই বেশি, কিন্তু লবিং এ যখন হেরে যাই, তখন সেটি আমাকে পীড়া দেয়। সেটি মানসিকভাবে, সামাজিকভাবে, পরিবারের কাছে হেয় মনে হয়। যে কথাটি বলছিলাম কিছুক্ষণ আগে আপনার কথার প্রেক্ষিতে, যে একসময় আমাদের বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ভাই, উনি পল্টন এরিয়ায় মিছিল করতেন আমাদের মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ভাইয়ের সাথে। আমাকে ওই মিছিলে থাকার কথা বলা হয়েছিল, কিন্তু আমি তখন বিকল্প হিসেবে, যেহেতু একের অধিক আরেকটা মিছিল হলে ভালো হয়, সেই হিসেবে আমি ওনাদের পরামর্শক্রমে, আমাদের তৎকালীন যুবদলের সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন, ওনাদের পরামর্শক্রমে এবং আমাদের নুরুল ইসলাম নয়ন সম্মানিত সাধারণ সম্পাদক এবং বর্তমান মাননীয় সংসদ সদস্য, ওনার সাথে পরামর্শক্রমে আমি বিকল্প আরেকটি মিছিল করি এবং প্রতিদিনই সেটি আমাদের ঢাকা শহরের অনেক স্থানে, বিশেষ করে পল্টন এরিয়ায় আমি বেশ অনেক মানে নির্ধারিত যে সমস্ত আমাদের কর্মসূচি ছিল, প্রতিটি কর্মসূচিতে আমি সেই প্রোগ্রামগুলা সম্পন্ন করেছি এবং যুবদলের প্রচার সম্পাদক ছিলাম। স্বভাবতই আমার প্রত্যাশা ছিল যুবদলের প্রচার সম্পাদকের পরে নেক্সট কমিটিতে আমি সুপার 5 এ স্থান পাবো, অর্থাৎ সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার প্রত্যাশা ছিল। সেটি যখন পাইনি, তখন আমি পারিবারিকভাবে এবং আমি নিজেই মানসিকভাবে একটু হয়তো সাময়িক সময়ের জন্য ব্যথিত হয়েছি। আপনার নিজের কোন দিকটি মানুষ সবচেয়ে কম জানে? আমার নিজের ব্যক্তিগত বিষয়ে সকল কিছুই জানে। আমি আচ্ছা। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, ফেসবুক রয়েছে। ফেসবুকের মাধ্যমে তো সকল কিছুই টুকিটাকি পারিবারিক কর্মকাণ্ড থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড সকল কিছুই জানিয়ে দেওয়া হয়। এটি। তার মানে তবে আপনার একটি আপনার কথা বলব, সেটি হলো যে আমার বাবা আমাকে খুব স্নেহ করতেন, আদর করতেন। আমি ১ম এই বলেছিলাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স সম্পন্ন করি, মাস্টার্স সম্পন্ন করার পরপরই আমার বিয়ে সম্পাদন করা হয়। আমি ছাত্র রাজনীতি যখন করি তখনও কিন্তু আমি বিবাহিত। বিবাহিত। মাস্টার্স সম্পন্ন করার পরে আমি যখন বিয়ে করি, তখন আমার বাবা আমাকে বলেছিলেন যে আমাকে আমার বাবা আমাদের পারিবারিক একটি বাগান ছিল। সেই বাগানের টাকা, গাছের বাগান ছিল তখন। জি। আকাশমণি গাছের একটা বাগান ছিল। সেই বাগানের টাকা বিক্রি করে আমাকে ১২ লক্ষ টাকা আমার বাবা আমাকে দিয়ে আমার হাতে দিয়েছিলেন এবং একটি গাড়ি কেনার জন্য, একটি প্রাইভেট কার কেনার জন্য। যে বউ তোমাকে সামনে বিয়ে শাদী করাবো, বিবাহ করাবো। বিবাহ করার পর ভাড়াটিয়া গাড়িতে আমার বউকে উঠাবো না। উঠিয়ে নিয়ে আসবো না। নিজের গাড়িতে যাতে বউ উঠে নিয়ে আসতে পারি, সেটি। এবং এই বিষয়টি আমাকে এখন পর্যন্ত আপ্লুত করে আমার বাবার সেই স্মৃতিটি। তখন আমি গাড়ি কিনেছি হল লাইফে, হলের যখন সাধারণ সম্পাদক ছিলাম। আমার বাবার টাকায় ৩ মাস
আমার হলের লকারে টাকা রেখে আমি গাড়ি দেখে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলাম এবং নিজের গাড়িতে করে আমি তখন বিয়ে করেছেন? বিয়ে করেছি। বাচ্চা কাচ্চা কয়টা আপনার? আমার 2 মেয়ে। আলহামদুলিল্লাহ 2 মেয়ে। বড় মেয়ে ক্লাস 9 এ পড়ে উত্তরা রাজুক স্কুল এন্ড কলেজে ইংলিশ ভাষণে এবং ছোট মেয়ে ক্লাস 3 তে পড়ে ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে। যেহেতু একটু পারিবারিক বিষয় এসে গেছে, আমি জি। একটু কোশ্চেন করি। সেটা হলো যে রাজনীতি করতে প্রচুর সময় দিতে হয় বাইরে। জি। পরিবারকে কম সময় দিতে হয়। দেয়া লাগে আরকি। তো এই ক্ষেত্রে ভাবির বা আপনার স্ত্রীর কোনো অভিযোগ আছে আপনার ব্যাপারে? যে কোনো অভিযোগ নেই। এখন অভিযোগ নেই। শুরুতে অভিযোগ ছিল। আমার ওয়াইফ সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অনেক স্ট্রাগল করেছে। বিশেষ করে আপনার স্বীকার করবেন বিয়ের পরপরই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। তারপরে আমার ওয়াইফ ময়মনসিংহে থাকতেন। আমি এখানে ঢাকায় ব্যাচেলর থেকে রাজনীতি করছি। হয়তোবা মাসে একবার আমার ময়মনসিংহে যাওয়া হতো। রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমি প্রায়ই যাওয়া হতো না। আমার ওয়াইফ তখন স্ট্রাগল করে, অনেক কষ্ট করে নিজের স্কুলের কাজ শেষে আবার সন্তানের ভরণ-পোষণ করা, সকল কিছুই মূলত আমার স্ত্রী সম্পন্ন করছে। এর জন্য আমি কৃতজ্ঞ এবং এখন আমার স্ত্রী আমাকে রাজনৈতিকভাবে অনুপ্রেরণা দেয়। তাকে কি কিছু বলার আছে? কখনো কি এমন কিছু হয়েছে যে তাকে বলতে পারেন নাই, কিন্তু আজকে একটা সুযোগ আসছে আপনি বলবেন, এরকম? না, এটি নিঃসন্দেহে এটি বলার অপেক্ষা রাখে না। আমি আমার স্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী হিসাবে আমাকে যাকে কবুল করেছেন, সে অনেক ধৈর্যশীল এবং শিক্ষিত যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের মানুষ গড়ার কারিগর। সেই হিসেবে সে আদর্শ মহিলা এবং আমি তাকে প্রচন্ড রকমের ভালোবাসি। সেও আমাকে প্রচন্ড রকমের ভালোবাসে। ভালোবাসাটা শেষ পর্যন্ত বজায় থাকুক এবং সুন্দর একটি সমৃদ্ধ ফ্যামিলি হোক। এমন কোনো সিদ্ধান্ত আছে যা আপনি এখন সুযোগ পেলে বদলাতেন? সুযোগ পেলে বদলানোর সিদ্ধান্ত সেটা এই মুহূর্তে নেই। এই মুহূর্তে আমি রাজনীতির বাহিরে অন্য বিকল্প। তাছাড়া রাজনীতির পাশাপাশি তো ব্যবসা-বাণিজ্য আমাদের আছেই। ব্যবসা-বাণিজ্য টুকিটাকি ব্যবসা-বাণিজ্য করি। মানে রাজনীতির বাহিরে আপাতত আমার এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। মানে আগেও ছিল না মূলত। তার মানে আমি আপনি রাজনীতিতেই যেভাবে আসছেন এভাবেই ঠিক আছেন। তার এভাবেই মানে ঠিক কোনো আছে। মানে ডেফিনিটলি বদলানোর কোনো কিছু বদলানোর নাই। কোনো এমন কি কোনো ভুল করেছেন আপনার এই লাইফ পর্যন্ত, যার জন্য আজও অনুতপ্ত? ভুল আসলে আমার বাবা-মা দুজনেই জীবিত নেই। হুম। দুজনেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। এখন আমার মাঝে, মাঝে মনে হয় যে আমি যদি বাবা-মায়ের সেবা আরো বেশি করতে পারতাম, তারা জীবিত থাকা অবস্থায়, সেটি আমাকে মানসিকভাবে এখন অনেক সময় পীড়া দেয়। কারণ ওই যে বললাম যে বিগত ১৭ বৎসর একটি সরকার ক্ষমতায় ছিল। সেই সরকারের আমলে তার আগে ২ বছর এক-১১ সরকার ছিল। সেই ওয়ান হুম। ইলেভেন সরকার আমাদের তৎকালীন সময়ে আমাদের বিএনপির বর্তমানে আমাদের বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে যেদিন গ্রেপ্তার করা হয়, সেদিন আমি সারা রাত্র জেগেছিলাম। আমাদের কাছে মেসেজ ছিল যে উনাকে গ্রেপ্তার করা হতে পারে। এবং পরের দিন সকালে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে ১ম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে অপরাজেয় বাংলার পাশে হুম। কলাভবনের সামনে থেকে মিছিল করি এবং সেই মিছিলে আমরা বেশি সংখ্যক লোক ছিলাম না। অল্প সংখ্যক লোক। আমার হল থেকেই সেদিন অধিক সংখ্যক লোক পার্টিসিপেট করে এবং আমি নিজে সেদিন সেই স্লোগান দিয়ে, সেই ফখরুদ্দিন মইনুদ্দিনের বিরুদ্ধে স্লোগান দিয়ে এবং আমাদের বিএনপি চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে সেদিন মিছিল করেছিলাম। মিথ্যা মামলা হয়েছিল আমাদের বিরুদ্ধে। হুম। আমার হলে তখন আইনশৃঙ্খলা বাহিনী যে আমার রুম ভাঙচুর করেছে। আমি কয়েক মাস পলাতক ছিলাম। আমি ওই সময় বাড়িতে অবস্থান করছিলাম। ওই সময়ে রাত্রে ৩টার সময় যৌথ বাহিনী আমার বাড়িতে অভিযান চালায় এবং রাতের আঁধারে যখন আমি বাড়ি থেকে হয়তোবা সকলেরই হয়ে থাকে এটি, বাড়ি থেকে বের হওয়া রাতের বেলায় এটি আমার একটু ভয়ের মতো কাজ করেছে। কিন্তু রাত্রে তখন ২:৩০টার মতো বাজে। সেই সময়ে আমি অনেক দূর কোথা দিয়ে কখন দূরে চলে গেছি সেটি আমার মনের আলোকে এখনো সেটি ভাবা যায় না আর। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি এই মুহূর্তে?
এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট যে গুপ্ত বাহিনী, যারা আওয়ামী লীগ এবং গুপ্ত বাহিনী একাকার, কে গুপ্ত কে আওয়ামী লীগ সেটি নিরূপণ করা আমাদের জন্য কঠিন ছিল। বর্তমানেও যেভাবে মব কালচার থেকে শুরু করে বিশেষ করে আমাদের জিয়া পরিবারের আমাদের অনুভূতির স্থান, সেই জিয়া পরিবারকে নিয়ে যখন অন্যায়ভাবে অসত্য মিথ্যা বানোয়াটের মাধ্যমে বিভিন্ন বিকৃত কিছু প্রকাশ করা হয় বা বিকৃত কিছু পরিবেশন করা হয়, তখন আমাদেরকে সারা বাংলাদেশের মানুষকে পীড়া দেয়। এবং এই মব কালচার বাংলাদেশে বরদাস্ত করা হবে না এবং বন্ধ করতেই হবে। আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড, এই দুটি মনে হয় আমাদের বর্তমানে চ্যালেঞ্জ। আগামী 10 বছরে বাংলাদেশকে কোথায় দেখতে চান? অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, উনি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের অনেক কিছুতেই বিগত যে সকল শাসন ব্যবস্থা ছিল, সেই বিগত যে সকল শাসকগণ ছিলেন, দেশের প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, উনি কিন্তু ওনার শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে যাচ্ছেন। উনি রাস্তাঘাটে, যেটি ভাবাই জানা, উনি রাস্তাঘাটে সিগন্যালে দাঁড়িয়ে থাকবেন। উনি বহর নিয়ে কোথাও কোনো রাষ্ট্রীয় সফর যান না, বা কোথাও কোনো জেলা সফরে, দেশের অভ্যন্তরে কোনো জেলায় গেলে উনি দেখা গেল যে উনি একই গাড়িতে করে সকলকে নিয়ে এক গাড়িতে করে, তাতে করে একদিকে দেশের অর্থনৈতিক ভাবে যে খরচ হওয়ার কথা সেই খরচ একদিকে সামলানো হচ্ছে, এবং পাশাপাশি সেটি কিন্তু দৃষ্টান্ত হিসেবে অনুকরণীয় হচ্ছে। কিন্তু তার চলাফেরার ক্ষেত্রে যে নিরাপত্তা, সেটি সেখানে মনে হয় কি মানুষ, সাধারণ মানুষ সহ আমাকেও স্বভাবতই আমিও মাঝে মাঝে আতঙ্কিত হই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের যেভাবে উনি লাইফ লিড করে চলছেন, বা বিভিন্ন রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে অনেক সময় মানুষের দুর্গড়ায় পৌঁছে যান, সেটি অবশ্যই, কারণ আমাদের বাংলাদেশে বিভিন্ন মুখী ষড়যন্ত্র রয়েছে। হুম। বৈশ্বিক ষড়যন্ত্র থেকে শুরু করে অভ্যন্তরীণ রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে ওনার জীবন হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য। সেই হিসেবে আমার মনে হয় যে গোয়েন্দা বাহিনী যে সকল রয়েছে, বিশেষ করে এসএসএফ কে আমরা অবশ্যই সহযোগিতা করি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জীবন সর্বাগ্রে আমাদের কাছে। তার মানে কিছু নিরাপত্তা বেষ্টনী, সিকিউরিটি যেটা আছে, এখানে কি আরো একটু নজর দেওয়া দরকার? অবশ্যই নজর দেওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের অবশ্যই সিকিউরিটি জোরদার করা দরকার, এবং ওনার সম্মতি সাপেক্ষে জোরদার করা জরুরি। আচ্ছা, আপনার, যেহেতু আপনি বিএনপি করেন এই জন্যই বলছে, আপনার সরকারের বয়স 3.5 মাসের মতো, 12 তারিখে 4 মাসে পড়বে। এই কম সময়ে যদি আপনাকে বলা হয় যে গঠনমূলক সমালোচনা করেন, আপনি কি বলবেন? ডেফিনেটলি, নিঃসন্দেহে ভালো। মাত্র 3.5 মাস সরকারের বয়স। এই সরকারের সময়ে দেশনায়ক তারেক রহমান, আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আমি বিশেষ করে গতকালকেও একটি বিষয় দেখলাম যে আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়, প্রশাসক যিনি আছেন, উনি একটি রাষ্ট্রীয় সফরে বিদেশ যেতে চেয়েছিলেন, কিন্তু টেকনিক্যাল উনি যেহেতু উনি এই বিষয়ে পারদর্শী না বা অভিজ্ঞ নন, সেই হিসেবে উনি সেই ফাইল কিন্তু ফেরত পাঠিয়েছেন। শুধু এইটাই নয়, উনি রাষ্ট্রীয় ব্যবস্থায়, রাষ্ট্রীয় শাসন কাঠামো আমূল পরিবর্তন করতে যাচ্ছেন, এবং ইতিমধ্যেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত যে খাল খনন কর্মসূচি, আমাদের কৃষি নির্ভর বাংলাদেশকে কৃষি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য সেই খাল খনন কর্মসূচিতে হাত দিয়েছেন। কৃষক কার্ড দিয়েছেন কৃষকদের জন্য। নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমাদের বিএনপি চেয়ারম্যানের, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর যে 31 দফা, সেই 31 দফার মধ্যে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড, সেই দুটিও কিন্তু ইতিমধ্যেই উনি বাস্তবায়ন করে এগুলো তো তার পজিটিভ কাজ অবশ্যই সরকারের। কিন্তু যদি সমালোচনা করতে বলা হয়, তাহলে কি কোনো জায়গায় আপনার চোখে ধরা পড়ে যে এই জায়গায় একটু সমালোচনা করা যায়, বা এখানে ডেভেলপ করা উচিত, বা এখানে ঘাটতি আছে? যেমন আপনি খাল খনন কর্মসূচির কথাই বলেছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো খাল দেখেছি যে খনন করা হয়েছে, সেগুলো মানসম্মত হয় নাই, বা এটির জন্য
আমার মনে হয় যে সেটি আমি প্রশাসন রয়েছে, সেই প্রশাসন ভাবে বা মন্ত্রণালয় সেটি পর্যবেক্ষণ করবে। অবশ্যই এটি পর্যবেক্ষণে রাখা জরুরি। কারণ হুম। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। জি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত এই খাল খনন। সেই হিসেবে অবশ্যই এটি দাবি রাখি যে এই বিষয়টি জরুরিভাবে পর্যবেক্ষণ রাখবে, যাতে করে কোনো প্রকার দুর্নীতির আশ্রয় না হয়। আর তারই সাথে একই সাথে আমি আরেকটি বিষয় বলব, সেটি হলো যে খাল খনন কর্মসূচিটা এমন সময় নেওয়া হয়েছে যে সময় কিন্তু মানে বর্ষা মৌসুম এসে গেছে। রাইট। এই বর্ষা মৌসুমে খাল খনন করা অনেকাংশেই কঠিন হয়ে পড়বে আমাদের জন্য। জি, এটি শুষ্ক মৌসুমে যেভাবে আমাদের করা সহজ, সেটা কিন্তু বর্ষা মৌসুমে নিঃসন্দেহে এই কাজটি করা দুরূহ এবং জি, কঠিন হবে। জি। এবং আরেকটি কথা বলতে চাই, ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন গতকালকেই হুম, এই যে আলোচিত যে হুম, কয়েকদিন পূর্বে একটি হত্যাকাণ্ড হয়েছে, একটি ছোট্ট নাবালক শিশু রামিসা হত্যাকাণ্ড। সেই বিচারও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমি সেদিন একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। ১ মাসের মধ্যে উনি আশ্বস্ত করেছিলেন যে ১ মাসের মধ্যে, সেটি আমার মনে হয় ১ মাস না, তার ১৭ কার্যদিবসের মধ্যেই সেটি সম্পাদন করেছেন। এবং আইনানুগভাবেই সেই কার্য সম্পন্ন হয়েছে। আশা করি অতি দ্রুত সেই রায় কার্যকর আমরা দেখতে পারব। আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও কিন্তু এসিড সন্ত্রাস একসময় উনার শাসনামলে এরকমভাবে সমাজে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। হুম। তখন কিন্তু এই একই কায়দায় দ্রুত বিচারের মাধ্যমে, সেই দ্রুত রায় বাস্তবায়নের মাধ্যমে সেই এসিড সন্ত্রাস কিন্তু এখন সমাজে প্রায় দেখাই যায় না। সেটি অদৃশ্য না, প্রায়। হ্যাঁ, এইখানে আমার মনে হয় আরেকটু সেটিও কিন্তু উদাহরণ হয়ে থাকবে। আপনারও মনে থাকার কথা, তখন আমরা টেলিভিশনে বিভিন্ন মাধ্যমে একটা বিজ্ঞাপন দেখতাম জি, যে আমাদের মিনুর গায়ে এসিড মেরেছে, এসিড মেরেছে। জলিলের বাড়ি ঘেরাও কর। ঘেরাও। এই যে একটা সামাজিক প্রতিরোধ, সরকার কি এই ক্ষেত্রে একটু দুর্বল বা গুরুত্ব কম দিচ্ছে? এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম এরকম কোনো সচেতন কর্মসূচি নেওয়া উচিত কিনা? আমাদের বেগম জিয়ার সময় তো আমাদের একটা দল কর্মসূচি ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূলত জনগণের দল। জি, জনগণের প্রিয় দল এবং জনগণের কাছে আমরা মূলত প্রচার প্রপাগান্ডায় অনেকাংশেই পিছিয়ে আছি। জি, আমাদের যে প্রতিপক্ষ, বিশেষ করে ওই অবৈধ আওয়ামী লীগ এবং বর্তমান জামাতে ইসলামী দল রয়েছে। তারা যেভাবে বিভিন্ন আইডি খুলে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং তারা যেভাবে প্রচার প্রপাগান্ডা, মিথ্যা নিউজ যেভাবে ছড়িয়ে মানুষকে যেভাবে পাবলিসিটি করে, সেটি এই ধরনের অ্যাক্টিভিটিস আমাদের মনে হয় নতুন করে ভাবতে হবে এই সেক্টরগুলো। আমরা গতকালকে আমাদের যুবদলের আপনি আপনাকে জানিয়ে রাখি, আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবগঠিত নবনির্বাচিত কমিটি দেওয়া হয়েছে। আগের কমিটি পূর্ণাঙ্গ আকারে ১৫১ সদস্যের কমিটি মাননীয় চেয়ারম্যানের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় অনুমোদন হয়েছে। এর জন্য আমরা মাননীয় চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন হলেও আমাদের রাজনৈতিক পরিচয় হয়েছে। এবং পাশাপাশি আমরা যুবদলের যে গতকালকে একটি মত বিনিময় সভা হয়েছে, সমসাময়িক রাজনীতি এবং আমাদের সংগঠনের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে। সেইখানেও আমরা আলোচনা করেছি এবং জি। আমরা সকলের আলোচনার মধ্যেই এই বিষয়টি উঠে এসেছে যে আমরা সরকারের যে গৃহীত কর্মসূচিগুলো রয়েছে, সেই কর্মসূচিগুলি আমরা যাতে বিস্তৃতভাবে প্রত্যেক অঙ্গ সংগঠনে আমাদের যাতে প্রচার সেল, প্রকাশনা সেল এবং তথ্য প্রযুক্তি সেল গঠন করে আমাদের এই পাবলিসিটি যাতে জনগণের কাছে দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এমন একটি সত্য বলুন যা আপনি আগে কখনো প্রকাশ করেননি। এই বিষয়টি কঠিন। সত্য যা কখনো কাউকে বলেন নাই। এরকম ঘটনা আমার মনে পড়েনি। যে প্রকাশ করা হয়নি, এরকম কোনো গোপনীয়তা রয়েছে। আমার মনে হয় এরকম কোনো ঘটনা আমার মনে পড়ে না। আচ্ছা। এমন একজন ব্যক্তির নাম বলুন যার কাছে ক্ষমা চাইতে চান। নিঃসন্দেহে আমার বাবা, মা দুজনের কাছেই, যদি তাদের কাছে ক্ষমা চাওয়ার মতো আমার দুজন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিতাম। আজ যদি সবকিছু নতুন করে শুরু করতে বলা হয়, আপনি কি করতেন?
নতুন করে শুরু করতে বলা হলে নিঃসন্দেহে অবশ্যই তাই বলতাম। যেভাবে আছি রাজনৈতিকভাবে, এটি আমার হবি, এটি আমার নেশা। যেহেতু হবি, নেশার কথা বললেন, যদি আমি বলি, কি ভালোবাসেন? সিনেমা দেখা না বই পড়া? সিনেমা দেখার চেয়ে আমি বই পড়াকেই অগ্রাধিকার দিই। ক্ষমতা চান না টাকা চান? ক্ষমতা, টাকা দুটাই বিপরীত আমি। ক্ষমতাও চাই না, টাকাও চাই না। জনগণের কাছাকাছি থাকতে চাই। জনগণের ভালোবাসা নিয়ে মানুষের কাজ করতে চাই, সেবা করতে চাই। সবশেষ কোশ্চেন, রাজনীতি নিয়ে যেহেতু বিএনপি করেন, দীর্ঘ সময় আপনাদের বিপরীত ভাবে, মানে খুব কষ্টে, প্রতিকূল পরিবেশে রাজনীতি করতে হয়েছে। আপনাকে যদি একটি স্মরণীয় ঘটনা বলতে বলা হয়, আজকের পডকাস্টের শেষ আপনি কি বলবেন? মরহুমা বেগম খালেদা জিয়া, উনার সাথে আমাদের রাজনৈতিক কাজ করতে অনেকবার উনার সাথে থেকে কাজ করেছি। এবং তার সাথে আমি একটা যখন স্মরণীয় ঘটনা বলেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে রাজনীতি করতে যেয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সেদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে আমাদের দলকে দেখাশোনা করতেন, দেখভাল করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রোগ্রামে এসেছেন। কিন্তু সরাসরি তখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি বা সুপারভাইব ছিলেন বা কেন্দ্রীয় নেতা ছিলেন, কেন্দ্রের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় রাজনীতি, কেন্দ্রীয় কমিটি ছিলেন। তারা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করার সুযোগ পেয়েছেন, মূলত আমাদের কিন্তু সেটি অভাব বোধ করছে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের সাথে থেকে কাজ করেছি দূরে থেকে। দূরে থেকে উনি লন্ডনে থেকে আমাদেরকে বিভিন্নভাবে হয়তো বা ভার্চুয়ালি উনার সাথে যোগাযোগ হতো। কিন্তু সম্মুখে থেকে উনার স্পর্শে থেকে, সংস্পর্শে থেকে কাজ করার সেই সুযোগটি আমাদের কম হয়েছে। আমাদের দেশনেত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃস্নেহে আমরা অনেক কাজ করেছি। উনার স্নেহে থেকে তার সাথে কি কোনো স্মরণীয় ঘটনা আছে আপনার? উনাকে তো অনেক সময়ই আমার একটি স্মরণীয় ঘটনা মনে পড়ে। একসময় আমরা নিয়মিতই গুলশান অফিস, যেটি আমাদের মাননীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। অফিস। সেই রাজনৈতিক অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অফিসে আসার পূর্বেই আমরা উপস্থিত থাকতাম এবং তাকে সালাম দেওয়ার জন্য আমরা লাইন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতাম। একটি সময় আমার এই আরেক সতীর্থ তার নাম ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় নাম ধরে বলেছিলেন। আমার নামটি তখন বলেননি। তখন হয়তো বলা হয়নি। সেই সময়ে ওই দিনই, ওই রাত্রি হয়তো ১ ঘন্টার ব্যবধানেই ওই আমাদের ছাত্রদলের তৎকালীন সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক এনি ভাই, টুকু ভাই, হাবিবুল নবী খান, সোহেল ভাই এবং আমাদের ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, বর্তমান মাননীয় প্রতিমন্ত্রী, এবং আকরাম উল হাসান, আমাদের সাবেক সেক্রেটারি। উনারা সহ যখন আমরা একটি রাজনৈতিক বিষয়ে, একটি সাংগঠনিক বিষয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে উনার রুমে যে পরামর্শের জন্য উনার সাথে যখন সাক্ষাৎ করি, তখন আমি শেষ পর্যায়ে বলেছিলাম, "ম্যাডাম আপনি মনে হয় আমাকে চিনেন না।" তখন ম্যাডাম আমাকে বলেছিলেন, "এই তোমাকে চিনি আমি। তুমি আমাদের কারিম সরকার।" তখন সেই বিষয়টি আমাকে আজীবন পীড়া দেয় এবং এই স্মৃতি দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। উনার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, উনার মুখ থেকে কারিম সরকার নামটি যেভাবে উচ্চারিত হয়েছে, সেই অনুভূতিটি এখন পর্যন্ত আবার কানে ভেসে আসে। মৃত্যুর আগ পর্যন্ত উনি যখন মাঝখানে হয়তো কিছুদিন আমাদের সাথে দেখা সাক্ষাৎ কম হতো, সেটিও আমাদেরকে পীড়া দেয় এখন পর্যন্ত। কিন্তু যতদিন আমাদের সাথে সাক্ষাৎ হয়েছিল, উনার যে হাসিমাখা আমাদের দিকে স্নেহ, মায়া মমতা, আমাদেরকে মাতৃস্নেহ দিয়ে আমাদেরকে বড় করেছেন, সেটি আমাদের আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আমাদের বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, উনাকে যাতে দেশ সেবায়, দেশ গড়ার কাজে
ওনাকে যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রতি সহায় হন এবং আমার মরহুম বাবা মায়ের কেউ যেন জান্নাত নসিব করেন। বাংলা ভিশনের পডকাস্টে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, রাজনীতিবিদদের আদর্শ, সততা এবং দূরদৃষ্টির উপরে নির্ভর করে একটি দেশের ভবিষ্যৎ। রাজনীতি কোনো শর্টকাট বা সংক্ষিপ্ত পথ নয়। রাজনীতি করতে হলে স্বচ্ছতা, আদর্শ নিয়েই রাজনীতি করতে হয়। আজকের পডকাস্টের এটাই হলো শিক্ষা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।